আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আলী আকবর। আপনাদের এই গ্রুপে আজকে আমার প্রথম লাইভ ক্লাস। তো আশা করি আপনারা খুব দ্রুত ক্লাসটিতে জয়েন করবেন এবং কে কোথা থেকে আমার ক্লাসটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও দেখতে বা সাউন্ড শুনতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা কমেন্ট করে কনফার্মেশন দিবেন, তাহলে আমি ক্লাসটি শুরু করতে পারবো। তো আজকে আমাদের টপিকটি হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনারা জানেন যে একটি দুইটি প্রশ্ন এসে থাকে বা একাধিক প্রশ্ন আসে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা একদম শুরু থেকে আলোচনা করব। তো যারা যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন কাইন্ডলি একটু জানাবেন যে কে কোথা থেকে সংযুক্ত হচ্ছেন এবং আমার সাউন্ড শুনতে বা ভিডিও দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি একটু সময় নিয়ে নিচ্ছি যাতে আপনারা প্রত্যেকেই ক্লাসটিতে জয়েন করতে পারেন, বা টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, তানজিনা সাথী আপু দেখছেন মানিকগঞ্জ থেকে, আপনাকে স্বাগতম আজকের প্রথম ক্লাসে। তো আমরা জানি যে আমাদের প্রাইমারি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার কয়েকটি সার্কুলার হয়ে গেছে অলরেডি, এবং প্রাইমারিতে খুব বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, যেটাতে অলরেডি আমরা অনেকে অ্যাপ্লাই করে ফেলেছি, আবার অনেকে অ্যাপ্লাই করার প্রস্তুতি নিয়েছেন। তো প্রত্যেকেই আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আচ্ছা, কোনো প্রবলেম হচ্ছে না এখন পর্যন্ত, থ্যাংক ইউ নিঝুম বিশ্বাস আপুকে। তাহলে শুরু করা যায়, যেহেতু কোনো প্রবলেম হচ্ছে না। যদি কোনো প্রবলেম না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্লাসটি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন, এবং বা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন কমেন্ট করে, তাহলে তারাও ক্লাসটিতে সংযুক্ত হতে পারবে। তো চলুন আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসটি হচ্ছে বাস্তব সংখ্যা। তো আমরা জানি যে প্রায় প্রতিটি পরীক্ষায়, যদি বিসিএস পরীক্ষার কথা বলি, তাহলে এই গণিতের থেকেই প্রায় 15টি প্রশ্ন থাকে এবং মানসিক দক্ষতা থেকে আরও 15টি প্রশ্ন থাকে টোটাল। আবার যদি আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার কথা বলি, তো সেক্ষেত্রে আমাদের 80টা এমসিকিউর মধ্যে 20টা এমসিকিউই থাকে হচ্ছে গণিত থেকে। তো বুঝতেই পারছেন যে আসলে গণিত বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তো এই গণিতে যদি ভালো করা যায় তাহলে কিন্তু অন্যদের থেকে ওভারকাম করা যায় বা ভালো পরীক্ষা দেওয়া যায়, বা প্রিপারেশনটা অনেকটা বেশি এগিয়ে রাখা সম্ভব শুধুমাত্র এই গণিত সাবজেক্ট থেকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম প্রিন্স খান। তো বাস্তব সংখ্যা মূলত দু ধরনের সংখ্যা নিয়ে গঠিত। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, আমরা সকলেই জানি। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো একটু বলে রাখি, বিস্তারিত আলোচনা তো অবশ্যই করা হবে। মূলদ সংখ্যা কোনগুলো আমরা সংখ্যা আকারে যেটা শিখে আসছি, যে পি এবং কিউ আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে যে সকল সংখ্যাকে, অর্থাৎ এক কথায় বলতে পারি আমরা যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে এই সংখ্যাগুলো হবে আমাদের মূলদ সংখ্যা। আর যাদেরকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না বা পারা যায় না, এদেরকে বলবো হচ্ছে আমরা অমূলদ সংখ্যা, অর্থাৎ এটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না। তো এই সংখ্যা থেকে হয়তো অনেকেই আমরা সংখ্যাগুলো চিনতে পারবো না। তো কিভাবে সংখ্যাগুলো আমরা সহজে দেখেই বুঝতে পারবো যে কোনটা মূলদ সংখ্যা বা কোনগুলো অমূলদ সংখ্যা, সেই কিছু টেকনিক অবশ্যই আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এই মূলদ সংখ্যাকে আমরা আবার বিভিন্নভাবে ভাগ করতে পারি, যেমন পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ এবং দশমিক এই দুটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি, কারণ ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ।
তার মানে মূলত এই ভগ্নাংশটাই হচ্ছে আমাদের, ভগ্নাংশ থেকে আমরা দশমিকে রূপান্তর করতে পারবো যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা নয়। তো এখন পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা যে পূর্ণ সংখ্যাকে আমরা এই মূলদ সংখ্যাকে আরো কয়েক ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এছাড়াও এই ভগ্নাংশকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ যেই ভগ্নাংশগুলো, এগুলোকে আমরা আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। মূলত এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এদেরকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একসাথে করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারি। যেমন আমরা 1/2/3 এটি একটি মিশ্র ভগ্নাংশ, যেটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হয়ে যাবে 5/3। তো এই দুটি ভগ্নাংশই, প্রথমটি হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ এবং পরেরটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর আমরা জানি এই বিস্তারিত আলোচনা অবশ্যই করা হবে যে 2/3 যদি আমরা লিখি, এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যে সকল ভগ্নাংশের লবগুলো ছোট, হর অপেক্ষা ছোট, আর সেগুলোকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। আর যে সকল ভগ্নাংশের লবগুলো বড় হবে হরের থেকে, সেই ভগ্নাংশগুলো হবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তো এগুলো আমরা সবাই জানি কম বেশি। তো আমি চলে যাব, জাস্ট একটু আলোচনা করে গেলাম এই আর কি। এরপরে পূর্ণ সংখ্যাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা এবং আরেকটা হচ্ছে শূন্য। অর্থাৎ শূন্য এই সংখ্যাটি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটিই নয়। এই সংখ্যাটি আমরা 3 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। শূন্য অপেক্ষা ছোট যেই সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা, এবং শূন্য অপেক্ষা বড় সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে শূন্য সংখ্যাটি কি হবে? অনেক সময় আমাদের প্রশ্নে আসতে পারে যে শূন্য কি, তো আমরা তখন অ্যান্সার দেব। আমরা যাব এই আলোচনায়। শূন্য একটি জোড় সংখ্যা। আপাতত আমরা একটু মনে রাখি যে শূন্য সংখ্যাটি কি। শূন্য সংখ্যাটি হচ্ছে একটি জোড় সংখ্যা। আচ্ছা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ কামরুল ইসলাম। আমি আসলে মাঝে মাঝে আপনাদের কমেন্টগুলো পড়বো, আর ম্যাক্সিমাম টাইমটা একটু পড়ানোর চেষ্টা করব যতটুকু সময় আপনাদের সাথে থাকবো। তো আপনারা যে কাজটা করতে পারেন, ক্লাসটি একটু আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন, তাহলে হয়তো আরো কিছু স্টুডেন্টরা যোগ হতে পারবে ক্লাসটিতে। আচ্ছা, এই ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য ছাড়াও আমরা এই সংখ্যাগুলোকে আবার ভাগ করতে পারি জোড় বিজোড় সংখ্যায়। জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আমরা জানি, যেহেতু জোড় সংখ্যা নিয়ে আলোচনা আসলো যে শূন্য একটি জোড় সংখ্যা, শূন্যকে কেন আমরা জোড় সংখ্যা বলবো, এই জন্য আমি চলে আসলাম জোড় বিজোড় সংখ্যাটিতে। জোড় সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা 2 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়ে যাবে 2 দিয়ে ভাগ করলে। যেমন 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 3 × 6, ভাগশেষ শূন্য। এই হিসাব করে আমরা 6কে বলি একটা জোড় সংখ্যা। তো আমি সেই ক্ষেত্রে শূন্যকেও কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারি, এক্ষেত্রে ভাগফলও শূন্য, আবার ভাগশেষও শূন্য। তো যেহেতু আমরা একটা বাস্তব সংখ্যা পেয়ে যাচ্ছি ভাগফল, তার মানে এই 2 দিয়ে শূন্যকে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ শূন্য একটি জোড় সংখ্যা। তো এটি আমরা মনে রাখবো সবাই যে শূন্য একটি জোড় সংখ্যা। এর পরবর্তীতে চলে যাচ্ছি। এই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা ছাড়া আমরা সংখ্যাকে মৌলিক এবং যৌগিক সংখ্যায় ভাগ করতে পারি। মৌলিক, যৌগিক এবং এক। তার মানে এই এক সংখ্যাটি কিন্তু আমাদের মৌলিক বা যৌগিক সংখ্যা নয়। ওকে, তো এক্ষেত্রে আমরা সংখ্যা পাচ্ছি 3 প্রকার। তো এই শূন্যের ক্ষেত্রে আমরা যেমন বলেছিলাম যে শূন্য অপেক্ষা ছোট সংখ্যাকে আমরা ঋণাত্মক, শূন্য অপেক্ষা বড় সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলি, কিন্তু এক্ষেত্রে আমরা এই এক অপেক্ষা ছোট বা বড় এই ধরনের কিছু বলতে পারবো না। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না,
এই সংখ্যাগুলো হবে হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যাগুলোকে অবশ্যই এক এবং ওই সংখ্যাটি ছাড়াও আরো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এই সংখ্যাটি হবে আমাদের যৌগিক সংখ্যা। আরো সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই, এই মৌলিক সংখ্যার ক্ষেত্রে এর ভাজক বা গুণনীয়ক, মৌলিক সংখ্যার ভাজক বা গুণনীয়ক দুইটি, কমপক্ষে দুইটি, বা আমরা সরাসরি বলতে পারি যে দুইটি, কমপক্ষে হবে না, দুইটি। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে হবে হচ্ছে কমপক্ষে তিনটি, এর ভাজক বা গুণনীয়ক হবে কমপক্ষে তিনটি। তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে গুণনীয়ক নির্দিষ্ট দুইটি, এজন্যই আমরা এককে মৌলিক বা যৌগিক বলতে পারি না, কারণ একের ভাজক হচ্ছে একটি, শুধুমাত্র এক, একের ভাজক এক। এই কারণে এক কিনা, এক মৌলিক সংখ্যা নয়, আবার এক যৌগিক সংখ্যাও নয়, কারণ যৌগিক সংখ্যা হতে গেলে আমাদের কমপক্ষে তিনটি ভাজক প্রয়োজন, মানে ভাজক থাকতে হবে। তো 2 এর ভাজক কত? 2 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 কে 2 দিয়ে ভাগ করতে পারি, তো 2 এর ভাজক হচ্ছে 2টি। একইভাবে 3 এর ভাজক 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, তো 3 এরও ভাজক 2টি। এক্ষেত্রে এই 2 এবং 3 দুটি আমাদের মৌলিক সংখ্যা। তো আমি যদি 4 এর ভাজকের কথা চিন্তা করি, 4 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করা যাবে এবং 4 দিয়েও ভাগ করা যাবে, তার মানে 1 2 4, এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 3টি। তো সেই ক্ষেত্রে আমাদের এই 4 একটি যৌগিক সংখ্যা। তো আশা করি আমরা যে কোনো সংখ্যাকে এখন থেকে বুঝতে পারবো যে কোন সংখ্যাগুলো যৌগিক বা কোন সংখ্যাগুলো মৌলিক। মৌলিক সংখ্যার ভাজক 2টি, আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে ভাজক হচ্ছে কমপক্ষে 3টি, এর বেশিও হতে পারে। আচ্ছা, নরসিংদী থেকে শিরিন আক্তার দেখছেন। আলমগীর হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোহিনুর নূর, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের এই গ্রুপে আজকে আমি প্রথম ক্লাস নিচ্ছি হারুন ভাইয়ের অনুরোধে। তো আশা করি এখন থেকে রেগুলার আপনাদের এই গ্রুপে ক্লাস নিব আমি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের যে কোনো প্রবলেম থাকলে প্রবলেমগুলো শেয়ার করতে পারেন, আমি প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল বিভিন্ন ধরনের সংখ্যাগুলো। তো দশমিক সংখ্যা নিয়ে আরেকটু আলোচনা না করলেই নয়। এই দশমিক সংখ্যাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সসীম এবং অসীম দশমিক সংখ্যা। সসীম এবং অসীম। সসীম দশমিক সংখ্যাগুলো সীমিত, অর্থাৎ যেমন 2.15 এখানে থেমে গেছে। আর কিছু কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে ভাগ করলে দেখা যাচ্ছে যে আসতেই থাকে, 2 3 5 1 4 3 2, এভাবে করে, অর্থাৎ শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত যে কতগুলো সংখ্যায় গিয়ে মিলবে এরকম কোনো নির্ধারিত সংখ্যা আমরা পাচ্ছি না। এই কারণে এই সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে অসীম দশমিক সংখ্যা। তো এই অসীম দশমিক সংখ্যার মধ্যে আবার দুই ধরনের সংখ্যা আছে, যেমন এখানে আমি একটা লিখেছি, আবার যদি আমি এভাবে লিখি 2.33। তো এই দুইটি অসীম সংখ্যার মধ্যে একটা পার্থক্য আছে, যে নিচের সংখ্যাটি একই সংখ্যা বারবার আসছে, যেমন 2.3333। তো এই সংখ্যাগুলোকে আমরা পৌনঃপুনিক আকারে লিখতে পারি, 2.3 পৌনঃপুনিক। যে সংখ্যাটা পুনঃ পুনঃ আসছে, এই কারণে এটাকে আমরা উপরে একটা ফোঁটা দিয়ে এটাকে পৌনঃপুনিক বলি, যেটাকে আমরা পৌনঃপুনিক আকারে লিখে দিতে পারি। তো যে সংখ্যাগুলো বারবার আসে, অর্থাৎ পুনঃ পুনঃ ফিরে আসে বা পৌনঃপুনিক সংখ্যা, এগুলোকে বলি হচ্ছে আমরা আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা। আর যে সংখ্যাগুলো এই অসীম দশমিক সংখ্যাগুলো মানে কোনো সিরিয়াল মেনটেন করতেছে না, ইচ্ছা মতো যে কোনো সংখ্যা আসছে, কোনো ধারাবাহিকতা নেই, এই সংখ্যাগুলোকে বলি আমরা অনাবৃত অসীম দশমিক সংখ্যা। অনাবৃত অসীম দশমিক সংখ্যা। আমি প্রশ্নে যাব, অনেকগুলো প্রশ্ন আপনাদের জন্য রেখেছি, অনেকগুলো প্রশ্ন সমাধান করব। তো তার আগে একদম বেসিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে যদি আলোচনা না করি তাহলে হয়তো প্রশ্ন উত্তর পর্বের মতো বিষয়টি হয়ে যাবে, সেটি আসলে আর ক্লাসের মতো হচ্ছে না। যার কারণে আমি একদম শুরু থেকে বেসিক থেকে আলোচনা করেছি বা করার চেষ্টা করতেছি, যে অনেকের কাছে এই বিষয়গুলো সহজ মনে হচ্ছে। তো তারপরেও আপনারা একটু ধৈর্য ধরে ক্লাসটি করবেন। পরবর্তীতে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো সমাধান করব।
তো যাই হোক, অনেকেই বলে যে প্রাইমারিতে আসলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা এর সিলেবাসটা কি, অনেকের কাছে গণিতের সিলেবাসটা ক্লিয়ার না। তো একটা বিষয় বলে রাখি, বিসিএস পরীক্ষার থেকেও কিন্তু প্রাইমারি পরীক্ষার জন্য এই গণিত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনার এখানে 80টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন আসবে হচ্ছে গণিত থেকে, ওকে, আর 200টা প্রশ্নের মধ্যে শুধুমাত্র গাণিতিক অংশ থেকে বিসিএস পরীক্ষায় আসে হচ্ছে 15টি প্রশ্ন। তাহলে বুঝতেই পারছেন যে আসলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটির জন্য আপনার গণিত বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, যে কোথায় 80টার মধ্যে 20টা, কোথায় 200টাতে 15টা। ওকে, তো যারা যারা এই সার্কুলারটিতে অংশগ্রহণ করেছেন বা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন, তারা আশা করি যে খুব ভালো প্রিপারেশন নেবেন এবং এই গণিতে, শুধুমাত্র গণিতে যদি আপনারা ভালো প্রিপারেশন নেন, অন্যদের থেকে অনেকটা বেশি এগিয়ে থাকা সম্ভব। যাই হোক, এই 20 মার্কের মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো সেক্ষেত্রে আমি একটু বলে দিই, একদম শর্টকাট বলি যে পাটিগণিত, বীজগণিত আর হচ্ছে জ্যামিতি। অঙ্কের তো আমরা মূলত এই 3টা পার্টই বুঝি অঙ্কের পার্ট বলতে। তো এই 3টা পার্ট থেকে প্রশ্ন হয়, 20টা প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে এই পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির মধ্যে কিন্তু আমাদের ভাগ ভাগ করে দেওয়া আছে টপিকগুলো। যেমন পাটিগণিতের মধ্যে আমরা যদি সংখ্যা পদ্ধতিতে যাই, সংখ্যা পদ্ধতি যে শুধুমাত্র পাটিগণিতিক অংশ সেটা না, এটা বীজগাণিতিক অংশের মধ্যেও আছে বা বীজগাণিতিক আকারেও আসে। যেমন সংখ্যা থেকে, মানে সংখ্যার কোনো শেষ নাই, অঙ্ক করতে গেলেই সংখ্যা লাগবে, সেটা আপনি জ্যামিতি করেন, বীজগণিত করেন, পাটিগণিত করেন, অর্থাৎ সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের এটা আমরা পাটিগণিত, বীজগণিত বা জ্যামিতির মধ্যে একদম সরাসরি ফেলতে পারি না। তারপরেও জাস্ট টপিকগুলোকে ভাগ করার জন্য আমি লিখে দিচ্ছি সংখ্যা পদ্ধতি বা বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার মধ্যে প্রত্যেকটা পরীক্ষায় দেখা যায় যে মৌলিক সংখ্যা থেকে একটা প্রশ্ন থাকে, জোড় বিজোড়, এরপরে আমাদের বৃহত্তম, ক্ষুদ্রতম, বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। তারপরে ভগ্নাংশের সংখ্যা, দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি, যেগুলোকে সরল করার মতো এই টাইপের প্রশ্নগুলো হয়। আপনারা যদি প্রিভিয়াস প্রশ্নগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলেই দেখতে পারবেন যে আসলে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো আমি তো অবশ্যই টপিকগুলো নির্ধারণ করে দেব আপনাদের জন্য যে এই টপিকগুলো পড়তে হবে। অলরেডি আমার একটা করে ফেলেছি যে আপনাদের এই গ্রুপের জন্য টোটাল 30টা ক্লাস নিব ইনশাল্লাহ। তো এই 30টি ক্লাস হবে হচ্ছে টোটাল 15টি টপিকের উপরে। 15টি টপিকের উপরে 15টি টপিকে ভাগ করা হয়েছে। এই টপিকগুলোতে সাপ্তাহিক বেজে হয়তো সপ্তাহে 2 দিন, 3 দিন, 4 দিন করে ক্লাস নিয়ে শেষ করে দিব আপনাদের 30টি ক্লাস, যদি আপনারা এগ্রি থাকেন সেক্ষেত্রে। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি। তো বিভিন্ন ধরনের সংখ্যাগুলো আমরা দেখলাম, এর মধ্যে যে অনাবৃত অসীম দশমিক সংখ্যাটা পেলাম, অনাবৃত অসীম দশমিক সংখ্যা, এই সংখ্যাটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এই অনাবৃত অসীম দশমিক সংখ্যাটাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, আর বাকি যত টাইপের সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলোই হবে আমাদের মূলদ সংখ্যা। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার। তো এই মূলদ অমূলদ থেকে আমাদের দেখা যায় যে প্রায় পরীক্ষায় একটা প্রশ্ন থাকে যে নিচের কোনটি মূলদ সংখ্যা বা নিচের কোনটি অমূলদ সংখ্যা, অথবা যে কোনো একটা সংখ্যা দিয়ে বলে যে সংখ্যাটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। আমরা একটা প্রশ্ন নেই, ফার্স্ট প্রশ্ন, পি মৌলিক সংখ্যা হলে, পি মৌলিক সংখ্যা হলে রুট পি, এই রুট পি সংখ্যাটি কি হবে? পি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি সংখ্যাটি কি হবে? ক নম্বর অপশনে মূলদ, অমূলদ, স্বাভাবিক আর হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আপনারা অ্যান্সার গুলো করার চেষ্টা করবেন আমার সাথে সাথে, তাহলে সেটা বেটার হবে। কমেন্টের মাধ্যমে আপনারা অ্যান্সার জানাতে পারবেন। আচ্ছা, ফারজানা জাহান তন্নি জানতে চাচ্ছিলেন যে জিরোকে কি বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না? অবশ্যই যায়, জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। সরি ফর লেট, আপনার কমেন্টে আমি আগে দেখি নাই। তো জিরোকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়েও ভাগ করতে পারি। তো
বিজোড় সংখ্যার সংজ্ঞায় এমন কিছু নাই যে সংজ্ঞায় যে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, এই টাইপের কিছু নাই। সংখ্যাটা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা 2 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, অর্থাৎ ভাগশেষ 0 হয়ে যায়, এই সংখ্যাগুলো জোড় সংখ্যা। আর যাদেরকে 2 দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোই হচ্ছে বিজোড় সংখ্যা। এই ক্ষেত্রে জোড় বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি যায় না সেটা আসলে আমার দেখার বিষয় নয়, বা আপনাদেরও দেখার বিষয় নয়। শুধুমাত্র দেখবেন যে 2 দ্বারা যে সংখ্যাগুলো ভাগ করা যায় এই সংখ্যাগুলোই জোড়, আর যাদেরকে ভাগ করা যাবে না অর্থাৎ ভাগশেষ থেকে যাবে এই সংখ্যাগুলোই হবে হচ্ছে বিজোড়। যেমন এই 12কে তো আপনি 3 দিয়ে ভাগ করতে পারেন, তাই বলে কি 12 কি মানে ই সংখ্যা হয়ে যাবে, বিজোড় সংখ্যা হয়ে যাবে? অবশ্যই না। 12কে আমরা ভাগ করতে পারি, তো ভাগ করলে 12 কিন্তু বিজোড় হয়ে যাচ্ছে না, এটা একটা জোড় সংখ্যা। বিষয়টা হচ্ছে এমন। তো যে কোনো জোড় সংখ্যাকে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে। ওকে, অলরেডি আপনারা অনেকেই অ্যান্সার দিয়েছেন। লামিয়া ইসলাম, ভালো আছি আপু। আচ্ছা, যে কোশ্চেনটি করেছিলেন বুঝতে প্রবলেম থাকলে ফারজানা জাহান তন্নি আপু, যদি প্রবলেম থাকে আপনি আবারও কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমরা সকলেই কারেক্ট অ্যান্সারটি দিয়ে ফেলেছি যে এটি যদি আমাদের মৌলিক সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটি হবে হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তো এক্ষেত্রে আমি আগেই বলেছিলাম, ক্লাস শুরুর প্রথমেই বলেছি যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আমরা বইয়ের ভাষা থেকে পড়ে আসছি। যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো এগুলো হচ্ছে বইয়ের ভাষা। এই বইয়ের ভাষা দিয়ে আসলে বাস্তবে আমরা দেখা যায় যে সংখ্যাগুলো দেখে তো চিনতে পারবো না যে আসলে কোনটা মূলদ কোনটা অমূলদ। কারণ একটা সংখ্যা দিল 0.0025397, তো এটা চলছে। এই সংখ্যাটিকে এখন ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো কি পারবো না, এর জন্য সময় নষ্ট না করে আমরা কি করব, যে সংখ্যাটি কি অসীম দশমিক সংখ্যা, তাই না, এবং অনাবৃত, অর্থাৎ একই সংখ্যা বারবার ফিরে আসছে না, তার মানে অনাবৃত অসীম দশমিক সংখ্যা হলেই এই সংখ্যাটি হবে অমূলদ সংখ্যা। তবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে পরীক্ষায় এই টাইপের প্রশ্ন খুব কম থাকে। আমাদেরকে হয়তো রুট ওভার দিয়ে বা কিউব রুট দিয়ে বা পাই ইত্যাদি সংখ্যা দিয়ে আমাদেরকে একটু হেজিটেশনে ফেলে দেয়, যে কনফিউজ তৈরি করে দেয়, যে কনফিউশনের কারণে আমরা অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে পারি না। তো সেই কনফিউশনগুলো একটু দূর করি আমরা। জাস্ট যে কোনো আচ্ছা পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ বিষয়টা আসলে আমরা জানি অনেকেই, তারপরে আমি আলোচনা করব। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেমন 1 কে বর্গ করলে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, 36 একটি পূর্ণবর্গ সংখ্যা, 49, 64, 81 একটা পূর্ণবর্গ সংখ্যা, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, 121 ইত্যাদি। তো এভাবে করে মানে কোনো সংখ্যাকে যদি আমরা বর্গাকারে লিখতে পারি তাহলে সেটি হবে পূর্ণবর্গ সংখ্যা। তো এরকম সংখ্যা না হলে সেই সংখ্যাগুলোকেই বলবো, বর্গ যদি মানে বর্গমূল থাকে ওই সংখ্যাগুলোকেই বলবো আমরা অমূলদ সংখ্যা। যেমন √2, √5, √3, √7, √6, মানে জোড় সংখ্যা যে হতে পারবে না তাও না, √10, √12 সবই কি হবে, এই প্রত্যেকটাই অমূলদ সংখ্যা হবে। আবার পূর্ণ ঘন নয়, আমরা কি ঘন চিনি? পূর্ণ ঘন মানে হচ্ছে কিউব, কিউব বললে ভালো বুঝি, যেমন 2 কিউব এর মান হচ্ছে 8, কিন্তু আমি যদি বলি 2 এর ঘন, 2 এর ঘন কত, তাহলে অনেকেই হয়তো আমরা অ্যান্সার করতে পারি না যে 2 এর ঘন আবার কি, তাই না? তো ঘন হচ্ছে কিউব করা। পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল, এটাই ছিল বর্গমূল, আর এই ক্ষেত্রে আমরা বলবো ঘনমূল অমূলদ সংখ্যা। পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল কি হবে? অমূলদ সংখ্যা হবে। তো কেমন সেই বিষয়টি? যেমন কিউব রুট 2, এই 2 তো আর আমাদের পূর্ণ ঘন নয়, তো পূর্ণ ঘন একটি সংখ্যা কত? যেমন 8,
8 কে যদি আমরা কিউব রুট করি তাহলে এর মান হয়ে যাবে 2। এরপরে যেমন কিউব রুট 27, এটার জন্য আসবে হচ্ছে 3। কিউব রুট 64, এর মান হচ্ছে 4, ইত্যাদি। তো এরকম ভাবে যে সংখ্যাগুলো আমাদের পূর্ণ ঘন আকারে প্রকাশ করতে পারবো না, এই সংখ্যাগুলোর ঘনমূল করলে সেই সংখ্যাটাও কি হবে? অমূলদ সংখ্যা হবে। মানে রুট, কিউব রুট 5, কিউব রুট 4, কিউব রুট 10, কিউব রুট 11, যে কোনো সংখ্যা এরকম আসলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি? অমূলদ সংখ্যা। আচ্ছা, তো এই একটা বিষয়। এবং আমরা আরেকটু মনে রাখবো যে পাই এবং ই এই সংখ্যা দুটি হচ্ছে অমূলদ সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা অ্যান্সার পেলাম যে যে সকল সংখ্যা পূর্ণবর্গ আকারে প্রকাশ, মানে পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তাহলে ওই সংখ্যাগুলো হবে কি? অমূলদ সংখ্যা। আবার যে সকল সংখ্যা আমাদের পূর্ণ ঘন নয়, এই সংখ্যাগুলোকেও যদি আমরা ঘনমূল করি এই সংখ্যাগুলো হবে অমূলদ সংখ্যা। তো পি যেহেতু একটা মৌলিক সংখ্যা, পি কে তো আর বর্গ আকারে লেখা যায় না, যার কারণে এটার অ্যান্সার হয়েছিল অমূলদ সংখ্যা। আমরা অনেকে অ্যান্সার দিতে পেরেছি। এরপরে আরো একটা প্রশ্ন নিচ্ছি এই মূলদ অমূলদ সংখ্যা থেকেই। নিচের কোনটি মূলদ? নিচের কোনটি মূলদ? কিউব রুট 243, কিউব রুট 343, এরপরে হচ্ছে 392, আর একটা নিচ্ছি আমরা কিউব রুট 676। তো খুব দ্রুত আপনারা একটু কমেন্ট করে অ্যান্সারগুলো জানিয়ে দিতে পারেন যে এটার অ্যান্সার কোনটা হবে, যে নিচের কোনটি মূলদ সংখ্যা, অর্থাৎ যেটাকে আমরা পূর্ণ ঘন আকারে প্রকাশ করতে পারবো, কিউব আকারে লেখা যাবে যে সংখ্যাটাকে, সেই সংখ্যাটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা বা মূলদ সংখ্যা। তো দ্রুত একটু কিভাবে সমাধান করবেন প্লিজ ট্রাই ইট। আচ্ছা, হুমায়রা উম্মে হানি আপু, ওয়ালাইকুম আসসালাম। আপু নাটোর থেকে দেখছেন। মনিরা মৌ, ভালো লাগছে ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কিন্তু দুই ধরনের অ্যান্সার অলরেডি পেয়ে গিয়েছি। আবির ভাই বলছিলেন যে এ, এরপরে তমা আপু অ্যান্সার দিয়েছেন বি, অর্থাৎ খ নাম্বারটা। তো কোনটা হবে আপনারা একটু নিজেরা প্রথমে একটু প্র্যাকটিস করেন, আমি তারপরে তো অবশ্যই জানিয়ে দিব বা বলে দেব যে আসলে অ্যান্সার কোনটি। আচ্ছা, আর একটা অ্যান্সার আসছে বি। তো ক নাম্বারটা যেহেতু একটা অ্যান্সার পেয়েছি, আমি একটু ক নাম্বারটা ট্রাই করি যে আমরা যদি এটাকে ভেঙে লিখতে চাই, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়। যেমন 3 8 24, আর হচ্ছে 3 1 3 81। আবারও 3 দিয়ে ভাগ করা যায় 27, 3 দিয়ে ভাগ করা যায় 9, 3 দিয়ে ভাগ করা যায় 3। তো এখানে মোট 3 আসছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5 আসছে। আমি বলছিলাম যে যদি আমরা 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি তাহলে হবে। আচ্ছা, 3 টু দি পাওয়ার 3 মানে 3 না, 3 গুণিত আকারে হলেও হবে, যেমন 3 টু দি পাওয়ার 6 বা 3 টু দি পাওয়ার 9 বা 3 টু দি পাওয়ার 3 এর গুণিত আকার হলেই হচ্ছে 12। এই সংখ্যাগুলোকেও পূর্ণ ঘন আকারে লেখা যায়। যেমন 6 আছে, এটা মানে হচ্ছে 9 কিউব, 3 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 9 কিউব। তো এখানে আসছে 5, অর্থাৎ এটাকে আমরা ঘন আকারে লিখতে পারি না, তো এটাকে কেটে দিতে হচ্ছে। তো এর পরেরটা চেক করতে পারি আমরা, যে পরেরটা কি দাঁড়াচ্ছে, যে 343। তো এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে চাই, 3 দিয়ে কি ভাগ যাবে? 3 দিয়ে যায় না, কারণ হচ্ছে আমরা জানি 3 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় বিভাজ্যতার ক্ষেত্রে। আমরা আবারও বলে দেব, এখনো বলে দিচ্ছি, যে সকল সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য ওই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। আমি যোগ করি, 3 আর 4 7 আর 3 10, 10কে 3 দিয়ে ভাগ করা যাবে না। তো যেহেতু জোড় সংখ্যা না, তো 2 4 দিয়েও ভাগ করার প্রশ্নই ওঠে না।
এবং শেষে 5 নাই, এজন্য আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো না। 0 অথবা 5 থাকলে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। কিছুক্ষণ পরে বিভাজ্যটা অংশ আলোচনা করব। এরপরে 6 তো জোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে না যেহেতু সংখ্যাটি বিজোড়। 7 দিয়ে দেখতে পারি আমরা। 4 7 28 থাকে 6 63, আসবে কত? 7 নং 63। এরপরে 7 দিয়ে যাবে 7 7 49, তার মানে এটাকে আমরা লিখতে পারি 7 কিউব, অর্থাৎ উত্তর হবে কত? 343। আচ্ছা, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা যারা একদম নতুন আমার ক্লাস করছেন, আমি একদম অনেক শুরু মানে আগে থেকেই এই করোনাকালীন সময় একদম শুরু থেকে মার্চ থেকে ফেসবুকে লাইভ ক্লাস করাচ্ছি একদম ফ্রি। তো সেক্ষেত্রে যারা ক্লাসগুলো দেখতে চান, আমার প্রিভিয়াস ক্লাসগুলো যদি কারো ভালো লাগে সেক্ষেত্রে যদি দেখতে চান, এই ক্যাপশনেও লেখা আছে, একটা ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে অনলাইন স্টাডি রুম। তো চ্যানেলটি আমার এক ব্যক্তিগত চ্যানেল। তো সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলটিতে প্রায় 80টির উপরে ভিডিও ক্লাস আছে, লাইভ ক্লাস এবং টপিক অনুসারে ভিন্ন ভিন্ন ক্লাস, শর্ট টেকনিক, অনেক কিছু, বিসিএস প্রশ্নের সমাধান। তো এগুলো আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন। আচ্ছা, আমরা তাহলে আরেকটা প্রশ্ন নিই। কিউব রুট 64 কোন ধরনের সংখ্যা? তো আমরা আগেই অ্যান্সার না মানে ব্যস্ত না হয়ে মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, আচ্ছা জানি অনেকেই কনফিউশনে পড়ে যাবেন যে আসলে অ্যান্সার কোনটি দিব। তো কিউব রুট 64 কোন ধরনের সংখ্যা? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর একটা লিখেছি পূর্ণবর্গ সংখ্যা। তো আপনাদের কাছে যে অ্যান্সারটি মনে হচ্ছে যে অ্যান্সারটি হতে পারে অ্যান্সার করে দিবেন। যেমন কাকলি কলি আপু অলরেডি অ্যান্সার করে দিয়েছেন একটা, যে মূলদ সংখ্যা। তো আমরা আরো কিছু অ্যান্সার নিচ্ছি, দেন আমি সমাধান করে দিব। প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করেন যে আসলে সংখ্যাটি কি হবে। আচ্ছা, আমি আপনাদের একটু আরেকটু ভুল ভেঙে দিই। যেমন এটার অ্যান্সারটা হবে হচ্ছে 4। তাহলে 4 কি সংখ্যা? মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, অমূলদ সংখ্যা। অবশ্যই অমূলদ সংখ্যা হবে না, এটা তো আমরা সকলেই জানি। তো মূলদ হবে নাকি পূর্ণ সংখ্যা হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, আমরা ম্যাক্সিমাম অ্যান্সার পাচ্ছি ক নাম্বারটা, কারণ যেহেতু টপিকটা হচ্ছে মূলদ অমূলদ বলেছিলাম, এই জন্য সবাই অ্যান্সার করার চেষ্টায় আছে যে মূলদ সংখ্যা, তাই না? আচ্ছা, অবশ্যই মূলদ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। কারণ 4 এটা মূলদ সংখ্যা অবশ্যই হবে, এরপরে এটা পূর্ণ সংখ্যা হবে, আবার এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায়, তার মানে এটাকে পূর্ণবর্গ সংখ্যাও লিখতে পারি। তো যদি এরকম টাইপের প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে অ্যান্সার তো 3টাই সঠিক। কোনটা দেখাবো, কোনটা বেশি সঠিক বলে মনে হচ্ছে? আমাদের এই মূলদ থেকে, যেমন আমি ছিলাম দেখা গেল যে একদম সমুদ্রের মাঝে, ওই বা ওইটা দিয়ে যদি না বোঝায় আরেকটু উল্লেখ করি। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনার বাড়ি কোন বিভাগে, হয়তো আপনি বলবেন যে ঢাকা বিভাগে। তো ঢাকা বিভাগে এই কথাটা অ্যান্সারটা কারেক্ট। এরপরে যদি বলি যে না, আমার বাড়ি হচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর জেলায়, তাহলে সেটা কি হলো? এটাও কারেক্ট, ফরিদপুর। এবং আমি যদি আরো উল্লেখ করে দেই যে না, এই ফরিদপুর জেলার সদর উপজেলায়, তার মানে এটাও কিন্তু কারেক্ট, তাই না? তো সেক্ষেত্রে
এই ঢাকা জেলা যখন, সরি ঢাকা বিভাগ যখন বললাম, এই ঢাকা বিভাগের থেকে, ঢাকা বিভাগটা তো অনেক বড় এরিয়া, তো এত বড় এরিয়া থেকে তো আমাকে খুঁজে বের করা অনেক কঠিন হয়ে যাবে। তো এর থেকে আরেকটু আপডেট হয়েছে কি, আরেকটু আপডেট তথ্য দিলাম যে আমার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলায়। তাহলে আরেকটু এখন ছোট হয়ে গেল, তো পুরো আপনার ঢাকা বিভাগ খুঁজতে হবে না, জাস্ট ফরিদপুর বিভাগটিকে ফরিদপুর জেলাটিকে খুঁজলে আপনি পেয়ে যাবেন হয়তো। তো এর পরবর্তীতে আবার গিয়ে বললাম যে আমি হচ্ছে ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরো অল্প পরিমাণে বা অল্প পরিসরে খুঁজতে সাহায্য করলাম, বা ওইটা হচ্ছে একদম আপডেট তথ্য। তো এক্ষেত্রেও মূলদ সংখ্যা থেকে আমাদের পেয়েছি মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, এই পূর্ণ সংখ্যার মধ্যে আবার পেয়েছিলাম পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এই তিনটা তথ্যই কারেক্ট। তো এই তিনটা তথ্য মধ্যে যেহেতু এটাকে আমরা 4কে 2 স্কয়ার লিখতে পারি, তো এটাকে আমরা কি করতে পারবো, পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ একদম আপডেট যেটা, এটা অ্যান্সার করব, অর্থাৎ অ্যান্সার হবে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, আপনারা ম্যাক্সিমাম অ্যান্সার করেছেন। আচ্ছা, একজন অ্যান্সার করেছেন ক গ ঘ। হ্যাঁ, আপনার অ্যান্সারটি হয়েছে, তবে আমাদের যেহেতু উত্তর একটি দাগাতে হবে, তো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা জাস্ট একদম আপডেট তথ্য যেটা, সেটা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এরপরে আমরা একটু আলোচনা করব মৌলিক সংখ্যা নিয়ে। মৌলিক সংখ্যা থেকে কিছু প্রশ্ন নিই। আচ্ছা, আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 4 নম্বর প্রশ্ন। তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, এটা দেখা যাচ্ছে যে আমরা অনেকেই মুখস্থ করে ফেলেছি অলরেডি। তো যাদের মুখস্থ আছে তারা অ্যান্সারটি দিয়ে দিতে পারেন। অলরেডি একটা অ্যান্সার পেয়ে গিয়েছি, কোহিনুর নূর আপু, 25টি। তো এরপরে অ্যান্সার চাচ্ছি যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? আচ্ছা, এটাকে 1 নম্বর প্রশ্ন দেই, এটা 2 নম্বর প্রশ্ন। তো এরপরের প্রশ্নটি হচ্ছে 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? একচল্লিশ থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তো প্রথম প্রশ্নের উত্তরটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মুখস্থ থাকে, যার কারণে আমরা প্রশ্নটি দেখা মাত্র অ্যান্সার করতে পারি বা করে দিচ্ছি। কিন্তু পরবর্তী যদি আমাদের এরকম ভাবে থাকে যে কোনো একটা অংশ দিয়ে বললো যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা কতটি আছে, তখন কিন্তু আমাদের হিসাব করতে বসতে হবে যে আসলে এই 1 কি মৌলিক, 2 কি মৌলিক, 3 কি মৌলিক ইত্যাদি ভাবে আমাদের খোঁজা শুরু করতে হবে। তো যাই হোক, 10 থেকে 30, 10 থেকে 30 না, এটা 10 থেকে 30 না, 1 থেকে 30-এর কথা বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতটি আছে। আচ্ছা, বিভিন্ন প্রশ্নের অ্যান্সার আসতেছে বিভিন্ন ভাবে, যার কারণে হয়তো বোঝা যাচ্ছে না, তবে আপনারা চেষ্টা করছেন, ধন্যবাদ আপনাদের সকলকে। তো আমরা একটু দেখে নিই যে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, বা এরকম যদি আমাদের ভেঙে ভেঙে আসে যে 1 থেকে 30 বা 43 থেকে 60, তো এই প্রশ্নগুলোর অ্যান্সারও আমরা কিভাবে করতে পারি একটু দেখি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে ডিডি, বিবিসি, বিবিসি, বিএ। এই বিবিসি এই চ্যানেলটি খুব জনপ্রিয় একটি নিউজ চ্যানেল আমরা জানি, তো যার কারণে এই চ্যানেলটির কথা আমাদের প্রত্যেকেরই মনে থাকবে যে বিবিসি, বিবিসি, বিএ, সামনে একটা ডিডি, ডিডি, বিবিসি, বিবিসি, বিএ। এই ডি হচ্ছে আমাদের ইংরেজি বর্ণমালার 4 নম্বর লেটার। তো এটার জন্য 4 4 2 2 3, এটার মান 2 2 3 2 1। তো এই যে এই সংখ্যাগুলো লিখলাম, কেউ যদি মনে করেন যে আমি এই ডিডি, বিবিসি, বিবিসি মনে রাখবো না, আমি 4 4 2 2 3 2 2 3 2 1 মনে রাখতে পারেন, মোবাইল নাম্বার হিসেবে এটা মনে রাখতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে বিবিসি চ্যানেলটি যেহেতু আমাদের খুব পরিচিত একটি চ্যানেল,
তো এই হিসাবে আমরা মনে রাখতে পারি ডিডি বিবিসি বিবিসি বিএ। এটা দ্বারা আসলে আমরা কি বুঝি, এটা হচ্ছে মূলত এই 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, এরপরে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 আর 91 থেকে 100। তো এখন আমাকে যেই রেঞ্জটাই বলুক না কেন আমি কিন্তু হিসাব করে বের করে দিতে পারবো, আমার ওই কোনটা কোনটা মৌলিক কোনটা কোনটা যৌগিক খুঁজতে হবে না। তো যেমন আমার পরবর্তী প্রশ্নটা ছিল 1 থেকে 30 পর্যন্ত, তো 30 এর রেঞ্জ শেষ হয়েছে এখানে, 1 এর রেঞ্জ শুরু ছিল এখানে। তো এটার মধ্যে আছে কয়টা, 4 যোগ 4 যোগ 2। তো 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 4 যোগ 4 যোগ 2 অর্থাৎ 10টি। ওকে, তো এর পরের প্রশ্নে বলেছিলাম যে 70 থেকে 80 এর মধ্যে কয়টা আছে। তো 70 এর রেঞ্জ শুরু হয়েছে কোথায়, এই হচ্ছে মানে 71 আর 70 তো একই কথা, এখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে এটার মধ্যেই, এই 71 থেকে 80 এই সংখ্যাটাই। 70 তো কখনোই মৌলিক সংখ্যা হবে না, 70 তো একটা যৌগিক সংখ্যা, আমরা সকলেই জানি জোড় সংখ্যা। তো এই 71 থেকে 80 বা 70 থেকে 80 যেটাই বলি না কেন মৌলিক সংখ্যা আছে 3টি, দেখেই বলে দিতে পারতেছি। আবার এর পরবর্তীতে বলছিলাম যে 43 থেকে 60, তো 43 থেকে 60 পর্যন্ত এর মধ্যে আছে কতটি। আমি 43 থেকে হিসাব না করে আমি যদি 41 থেকে হিসাব করি, 41 থেকে 60 মোট আছে কয়টা, 41 থেকে 60 এর মধ্যে আছে হচ্ছে 3 যোগ 2 5টি। তো যেহেতু আমাদের শুরু করেছিলাম 43 থেকে, তো 43 এর সামনে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 41 আর 42। তো এই দুইটা সংখ্যার মধ্যে 41 সংখ্যাটি আমরা জানি মৌলিক সংখ্যা, তো একটা সংখ্যা যদি বাদ দিয়ে দিই এখান থেকে তাহলে আমরা সংখ্যা পাবো 4টি। ওকে, তো এভাবে করে আমাদের যে কোনো রেঞ্জই আসুক না কেন আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো 1 থেকে 100 পর্যন্ত যে কোনো রেঞ্জের মৌলিক সংখ্যাগুলো। ওকে, আপনাদের অ্যান্সারগুলো হয়েছে, ম্যাক্সিমাম অ্যান্সারগুলোই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি জানি যে 101 থেকে 200 এর মধ্যে মোট মৌলিক সংখ্যা কতটি আছে। 101 থেকে 200 এর মধ্যে মোট মৌলিক সংখ্যা কতটি। আচ্ছা, আপনাদের একটু অ্যান্সার নেই, যে অনেকে জানতে পারেন, তো অ্যান্সারটা নিয়ে এরপরে আমি লিখে দিই, সেটা বেটার হয়। 101 থেকে 200 এর মধ্যে মোট কতটি মৌলিক সংখ্যা রয়েছে। আচ্ছা, 21টি। আচ্ছা, অনেকে অ্যান্সার করছেন যে 21টি। আচ্ছা, আমরা একটু দেখি যে এইটার টেকনিকটা আমরা কিভাবে মনে রাখতে পারি। আচ্ছা, আগে আমরা কি জানি যে আগে এই ঢাকা শব্দ, ঢাকাকে কিভাবে লেখা হতো, এখানে সি ব্যবহার করা হতো, তাই না, ঢাকা এরকম। তো এটার মতো করে আমরা এখানে লিখবো তো আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কথা বলতে গিয়ে মানে ওই শব্দটা অনেক সময় পেঁচিয়ে যায়, যে একটা শব্দ ক্লিয়ারলি আমরা উচ্চারণ করতে পারি না অনেক ক্ষেত্রে। তো সেরকম ভাবে যদি একটু চেষ্টা করি, এটাকে আমরা ঢাকা বললাম, আগে ছিল ডাবল সি আর এখন আমরা ব্যবহার করতেছি ডাবল এ। ওকে, তো ঢাকা বাদ, এই বাদটাকে মানে ঢাকা বাদ, এই বাদটাকে যাদের ওই যে কথাগুলো মুখে বেঁধে যায় আমরা কিন্তু বাবা বাদ এরকম বলি। তো বিষয়টা হচ্ছে তেমন যে ঢাকা বাবা বাবা বাদ, তার মানে 3টা বি এখানে ইউজ করেছি। জাস্ট আপনি মনে রাখার জন্য যেভাবে আপনার খেয়াল খুশি মতো যে কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, জাস্ট আপনার মনে থাকলে থাকবে কিনা এটাই হচ্ছে প্রশ্ন, যে মনে রাখার জন্য আপনি যে কোনো উপায় ফলো করতে পারেন, যে আপনার যে কোনো মূল্যে হোক এটা মনে রাখতে হবে। তো সেটা এখন আপনি বাবা বাবা বলেই বলেন আর যেভাবেই বলি না কেন মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে এখানে এটা হচ্ছে 4 1 1 3 1 2 2 2 1 4,
আমরা যদি যোগ করে দিই সবগুলো তাহলে পেয়ে যাব যে আসলে এটা মানে হচ্ছে 101 থেকে 110 এর মধ্যে, তারপরে হচ্ছে 111 থেকে 120, 121 থেকে 130, 130 থেকে 31 থেকে 140, তারপর 150 পর্যন্ত, 60, 70, 80, 90, 200 পর্যন্ত মোট সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো মোট কতটি পাচ্ছেন সবগুলো যোগ করে দিলে মোট চলে আসবে 4, 5, 7, 9, 11, 12, 15, 16, 17 আর 4 21টি। আমরা এখানে লিখে দিচ্ছি 21টি। আশা করি আপনারা এই টেকনিকে মনে রাখতে পারেন। আবার যদি চান যে না আমি সংখ্যাগুলোই মনে রাখবো, যে 4, 1, 1, 3, 1, 2, 2, 2, 1, 4, আপনি যদি সংখ্যা হিসেবে মনে রাখতে পারেন সেটা আরো বেটার। ওকে, তো আবারও বলতেছি, আগে আমরা ঢাকা লিখতাম হচ্ছে DACCA, আর সেটার থেকে এখন সি বাদ দিয়ে আমরা লিখলাম কি DAACA, অর্থাৎ আপনি মনে রাখার জন্য জাস্ট এটাকে ধরেই নেন যে এটা ঢাকা। এভাবে করে আমরা এই মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারি। তো এগুলো ছাড়াও আমাদের প্রশ্ন এভাবেও আসতে পারে, যেমন 60 থেকে 80 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম, আগে বৃহত্তম বলি, বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? আবার বলে দিচ্ছি, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত হবে? আশা করি আপনারা প্রশ্নটির অ্যান্সার দিতে পারবেন। তো এই প্রশ্নটির অ্যান্সার দিতে দিতে আমি আরো একটা প্রশ্ন তুলে নিচ্ছি। এটা হচ্ছে মৌলিক সংখ্যা বিষয়ক আমরা যে প্রশ্নগুলো লিখেছিলাম এর আগে 4টা। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্কটি নয়, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্কটি নয় তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি কত হবে? তো আপনারা অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই 5 এবং 6 উল্লেখ করে দিবেন যে কোনটার অ্যান্সার কত হবে। তো তমাল ভাইয়া একটা অ্যান্সার করেছেন, কাকলি কলি আপু অ্যান্সার করেছেন, এরপরে মুন স্টার্স, আচ্ছা, কোহিনুর নূর, প্রত্যেকে অ্যান্সার করেছেন, অনেকেই, থ্যাংক ইউ সো মাচ। তো 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? তো আমাদের এই 60 এর পরবর্তী সংখ্যাটা কত? 60 এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 61। এই 61 সংখ্যাটি মৌলিক সংখ্যা, এটাকে 3 দিয়ে 7 দিয়ে ভাগ করা যায় না। এরপরে আমরা যদি 80 এর কাছাকাছি চিন্তা করি, যেহেতু আমাদের সর্বনিম্ন আর সর্বোচ্চ দুইটা সংখ্যা নিতে হবে, ক্ষুদ্রতম এবং বৃহত্তম, তার মানে একটা হচ্ছে একদম ছোট আর একটা হচ্ছে একদম বড়। তো ছোটটা পাবো ছোট সংখ্যার কাছাকাছি আর বড়টা পাবো হচ্ছে বড় সংখ্যার কাছাকাছি। তো 80 তো আমাদের অবশ্যই মৌলিক সংখ্যা নয়। 80 এর আগের সংখ্যাটা হচ্ছে 79। 79 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়েও ভাগ করা যায় না। তো এই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা জানি। তো এখন যদি এই সংখ্যা দুটাকে বিয়োগ করে দেই, বিয়োগ করলে কত পাচ্ছি? 8, 1, 18। তার মানে এটার উত্তর হবে 18। এই সংখ্যা দুটার পার্থক্য হবে 18। আচ্ছা, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্কটি নয় তাদের সমষ্টি কত? তো এটার ক্ষেত্রে এই প্রশ্নটা আগে বলে রাখি, এটা কিন্তু আমাদের বিসিএস এও আসছে, আবার এই প্রাইমারি পরীক্ষাতেও আসছে, প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার এই 2019-এর দ্বিতীয় ধাপে যে পরীক্ষাটা হলো, দ্বিতীয় পর্যায়ে যে পরীক্ষাটা ছিল, এই পরীক্ষাটা দিয়ে এই প্রশ্নটা আসছিল যে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 9 তাদের সমষ্টি কত? তো 10 থেকে শুরু করে 60 পর্যন্ত একক স্থানীয় সংখ্যাগুলো কত যাদের একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 9? যেমন 19, তারপরে হচ্ছে 29, 39, 49, 59। এই হচ্ছে সর্বমোট সবগুলো সংখ্যা। এদের মধ্যে সবগুলো সংখ্যা তো আর মৌলিক না, মৌলিক ছাড়া যৌগিক সংখ্যাগুলোকে আমরা বাদ দিয়ে দিই। যেমন 39কে ভাগ করা যায়, 3 × 39, 7 × 7 = 49, এই সংখ্যাগুলো বাদ। অন্য আছে কত আর আমাদের? 19, 29 আর হচ্ছে 59, এই সংখ্যাগুলোকে যোগ করি।
তো 9 9 9 3 নং হচ্ছে 27, হাতে আছে 2, 2 আর 1 3, 3 আর 2 5, আর 5 হবে 10, অর্থাৎ ফলাফল হবে 107। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, 107, থ্যাংক ইউ। তো এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় প্রতিবারই বা যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন এসে থাকে সংখ্যা থেকে, যে মৌলিক সংখ্যা, এরপরে আমাদের মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই সংখ্যাগুলো থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে। এরপরে আমরা চলে যাব জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যাতে। জোড় এবং বিজোড় সংখ্যা। জোড় ও বিজোড় সংখ্যা। আচ্ছা, তো আগেই বলেছিলাম যে সকল সংখ্যাকে 2 দিয়ে আমরা নিঃশেষে ভাগ করতে পারি, ওই সংখ্যাটি জোড় সংখ্যা, আর যেটাকে 2 দিয়ে ভাগ করা যাবে না এটাই হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। ও আচ্ছা, একটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম, যে সব থেকে ছোট, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কত? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি, একটু অ্যান্সার করবেন আপনারা জোড় সংখ্যা বিজোড় সংখ্যার আগে, যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কত? আর হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা কতটি? আপনারা 1 2 লিখে অ্যান্সার দিতে পারেন। 1 নাম্বার, 2 নাম্বার প্রশ্ন, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কত? আর একটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা আছে কতটি? ওকে, প্রথম প্রশ্নটির অ্যান্সার পেয়ে গিয়েছি। কাকলি কলি আপু অ্যান্সার করেছেন 2, হুমায়রা আপু 2, মুন স্টার্স 2, আনন্দ আবির 2। আচ্ছা, প্রত্যেকেই 2 অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। তো এর পরবর্তী প্রশ্নটা ছিল 1 থেকে 100 পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা কতটি? তো এটির অ্যান্সারও আপনারা অনেকেই পেরেছেন, একটা, অনলি 2। তাহলে বিষয়টা আপনাদের জানা আছে। তো এই বিষয় নিয়ে আর তাহলে দীর্ঘায়িত করছি না। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর সব থেকে 1 থেকে 100 পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা হচ্ছে একটি, সেটিও হচ্ছে 2। জোড় সংখ্যা বিজোড় সংখ্যার জন্য আমাদের অনেক সময় থাকে যে mn জোড় সংখ্যা হলে বা বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় হবে বা বিজোড় হবে, এই টাইপের প্রশ্ন থাকে। তো আমরা একটা মনে রাখার চেষ্টা করব যে জোড় সংখ্যাগুলো, এই জোড় সংখ্যার সাথে যদি আমরা জোড় সংখ্যা যোগ করি তাহলে ফলাফল হবে জোড়, জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা বিয়োগ করলেও ফলাফল হবে জোড়। এই বিজোড় সংখ্যার সাথে যদি আমরা বিজোড় সংখ্যা যোগ করি তাহলে ফলাফল হয়ে যাবে জোড়, বা বিয়োগ করলেও ফলাফল হয়ে যাবে জোড়। এই জন্য আমি যোগ বিয়োগ একসাথে লিখছি। তবে আমরা যদি একটা জোড় সংখ্যার সাথে একটা বিজোড় সংখ্যা যোগ করি বা বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের বিজোড়। এরপরে 2টি জোড় সংখ্যা গুণ করলে এই সংখ্যাটি হয়ে যাবে জোড়। একটি জোড় এবং অপরটি বিজোড় সংখ্যা দিয়েও যদি আমরা গুণ করি এই ক্ষেত্রেও আমাদের রেজাল্ট হবে বিজোড়। এরপরে 2টি, আচ্ছা এই ক্ষেত্রে অ্যান্সার হবে জোড়, জোড় এবং বিজোড় গুণ করলে হবে জোড়। বিজোড় এবং বিজোড় যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হয়ে যাবে বিজোড়। অর্থাৎ জোড় সংখ্যা দিয়ে আপনি যদি পুরো পৃথিবীকেও গুণ করে দেন সেটাও জোড় হয়ে যাবে। জোড় সংখ্যা দিয়ে যাকেই গুণ করে না কেন সংখ্যাটি জোড়। ক্লিয়ার? তো এই মানগুলো যদি আমাদের মনে থাকে তো সেক্ষেত্রে আমাদের যে কোনো সংখ্যা যদি বলে যে কোনটি জোড় কোনটি বিজোড় আমরা অ্যান্সার দিতে পারবো। কিন্তু যেমন একটা প্রশ্ন, MON বিজোড় হলে, MON বিজোড় হলে নিচে কোনটি জোড় সংখ্যা? ক নাম্বার mn, m plus n plus 1,
mn প্লাস 2 m প্লাস n। তো দ্রুত একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। যে জোড় এবং জোড় সংখ্যা যোগ করলে বিয়োগ করি যাই করি না কেন জোড় হবে, বিজোড় বিজোড় যোগ বিয়োগ করলে এটা আমরা জানি। এটা সব থেকে ভালো হয় এই বিষয়গুলো যদি আপনারা একটু লিখে নেন। অবশ্যই ম্যাথ ক্লাস হলে অবশ্যই ক্লাসের মতো করে আপনারা খাতা কলম নিয়ে যদি ক্লাসটা করেন সেটা আরো বেটার হবে আপনাদের জন্য। আচ্ছা, প্রত্যেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। যে m প্লাস n, ভেরি গুড। যে m n, যদি আমরা m n নিই, যেহেতু m n বিজোড়, আমরা তো শিখে আসছি যে বিজোড় আর বিজোড় গুণ করলে হয়ে যাবে বিজোড়, তার মানে এটা হচ্ছে না। m প্লাস n, এই বিজোড় আর বিজোড় যোগ করলে জোড় হবে। এই জোড়ের সাথে এক যেহেতু বিজোড় সংখ্যা, এই জোড়ের সাথে আবার বিজোড় সংখ্যা যোগ করলে সংখ্যাটি কি হয়ে যাবে, আমাদের বিজোড় হয়ে যাচ্ছে। তোমার যেহেতু জোড় সংখ্যা বের করতে হবে, m n বিজোড় সংখ্যা এর সাথে 2 যোগ করলে আবারও বিজোড়ই হবে। আর m প্লাস n, বিজোড় সংখ্যার সাথে আমরা যদি জোড় সংখ্যা যোগ করি, আমরা দেখেছি যে যোগ করি বা বিয়োগ করি সংখ্যা কিন্তু বিজোড় হয়। আর m প্লাস n দুইটাই বিজোড় সংখ্যা, দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে হয়ে যাবে জোড় সংখ্যা। তো এই কারণেই আমাদের অ্যান্সার হবে m প্লাস n। আশা করি আপনারা একটু তুলে নিয়েছেন, আমি প্রশ্ন তোলার জন্য মুছে দিচ্ছি। তো এর পরবর্তীতে n জোড় সংখ্যা হলে নিচের কোন সংখ্যাটি জোড় হতে পারবে না? এখানে বলছে যে n যদি জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোন সংখ্যাটি জোড় হতে পারবে না। প্রশ্ন উত্তরগুলো হচ্ছে n স্কয়ার, এরপরে আছে হচ্ছে 3 ইনটু n মাইনাস 1 প্লাস 3, 2n প্লাস 2, আর ঘ নম্বর অপশনটি হচ্ছে 2n প্লাস 3। তো n যদি জোড় সংখ্যা হয় নিচের কোন সংখ্যাটি জোড় হতে পারবে না? জোড় হতে পারবে না মানে হচ্ছে বিজোড় হবে। তো প্রশ্নে জানতে চাচ্ছে যে নিচের কোন সংখ্যাটি তাহলে বিজোড়, এই তো। আশা করি আপনারা অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, অ্যান্সারটি অনেকে অ্যান্সার দিয়েছেন ডি। তো n যদি জোড় সংখ্যা হয় তবে n স্কয়ার কি হবে? অবশ্যই এটা জোড় সংখ্যা হয়ে যাবে, কারণ যে কোনো জোড় সংখ্যার বর্গ করলে, বর্গ মানে তো জোড় গুণ জোড়, দুইটা জোড় সংখ্যা গুণ করলে অবশ্যই জোড় হবে। 3 ইনটু n মাইনাস 1 প্লাস 3 আছে, তো এটাকে যদি আমরা গুণ করে দিতাম যে 3n মাইনাস 3 প্লাস 3, 3 কেটে যাবে, আসবে হচ্ছে 3n। n তো জোড়, তো n যেহেতু জোড় সংখ্যা দিয়ে আমি কিছুক্ষণ আগেই বলছি যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটি কি হয়ে যায়, জোড় হয়ে যায়। কিন্তু বলছে যে জোড় হতে পারবে না, তার মানে এটিও নিতে পারছি না, এটাও হবে না, এটাও হবে না। 2n প্লাস 2, 2 একটা জোড় সংখ্যা, n যদি বিজোড়ও হইতো তারপরে ওই সংখ্যাটা জোড় হয়ে যেত, কারণ 2 জোড় সংখ্যা দিয়ে যাকে গুণ করব সেটা জোড় হয়ে যাবে, এবং আবার 2 যোগ করব। তো এরপরে আর মানে বাকি আছে একটা 2n, তো 2 ইনটু 2 এটা তো জোড়, আর এটা হচ্ছে বিজোড়। তো জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে অ্যান্সার হয় বিজোড় সংখ্যা, একদম যেটা আমরা লিখে দিয়েছিলাম। তো অ্যান্সার হবে ঘ নম্বরটা। প্রত্যেকের অ্যান্সারটাই হয়েছে, থ্যাংক ইউ। তো জোড় বিজোড় থেকে এই টাইপের প্রশ্নগুলোই সাধারণত আসে, যে নিচের কোনটি জোড় কোনটি বিজোড়, এই টাইপের। আমরা তো জানি যে জোড় সংখ্যাগুলো যদি অনেক বড় বড় সংখ্যাও হয়
যাদের শেষে 2, 0, 4, 6, 8 এই অঙ্কগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো, সামনে অনেক বড় সংখ্যা থাকতে পারে, তাহলে এই সংখ্যাগুলো কি হয়ে যাবে আমাদের জোড় সংখ্যা। তো সংখ্যা নিয়ে অনেক আলোচনা হলো, যেহেতু 0 to 4 এগুলো লিখলাম, এই বিষয়ে একটু বলে যাই যে আমাদের এই বাস্তব সংখ্যাগুলোর মধ্যে আমরা অঙ্ক পড়েছি, অঙ্ক সম্পর্কে আমরা জানি অনেকেই বা প্রত্যেকেই। অঙ্ক কোনগুলো, বা মোট অঙ্ক আছে কতটি? এই অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই প্রতীকগুলোকেই বলা হয় হচ্ছে অঙ্ক, যেগুলো আমরা সাধারণত গণিতে ব্যবহার করে থাকি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এই 2 বা ততোধিক অঙ্কগুলো মিলে কি হয়, একটা সংখ্যা গঠিত হয়, বা এক বা একাধিক অঙ্ক মিলে একটা সংখ্যা গঠিত হয়। ঠিক আছে? তো এদের মধ্যে আমরা তার মানে পেলাম কয়টি? এই অঙ্ক আছে মোট কয়টি? 1, 2, 3, 4 গুলো দেখেন, মোট অঙ্ক আছে হচ্ছে 10টি। এদের মধ্যে সার্থক অঙ্ক আছে কতটি? সার্থক অঙ্ক মোট অঙ্ক তো 10টি আমরা দেখলাম। সার্থক অঙ্ক হচ্ছে এই শূন্য বাদে যে বাকি 9টা আছে, এই 9টা হবে হচ্ছে সার্থক অঙ্ক। কারণ এই শূন্যটি আমাদের সার্থক অঙ্ক নয়, কারণ এটি যদি সামনে বসে কোনো সংখ্যার, যেমন 0, 1, 2, তো এইটাকে কিন্তু আমরা শূন্যটাকে আর দাম দেই না তখন, অর্থাৎ ওর ভ্যালুলেস, এই তো দাম নাই, সামনে বসলে আর সে দাম পায় না। তো যার কারণে এটা হয়ে যাবে তখন 12। এই জন্য এই সংখ্যাটি, এই অঙ্কটি কি করতে পারছে না, এইটাকে যেমন 3 অঙ্ক বিশিষ্ট একটা সার্থক সংখ্যায় নিতে পারছে না, যার কারণে এই সার্থক অঙ্কের তালিকার মধ্যে থেকে শূন্যটা বাদ পড়ে গেছে। তো আমাদের সার্থক অঙ্ক হচ্ছে 9টি, এই শূন্যটা সার্থক অঙ্ক হবে না। এটা আমরা জানি, খুব ছোটবেলা থেকে এগুলো পড়ে আসছি। তো এটা আমরা ওই ছোট্ট একটা গল্পের মতো আর কি বিষয়টা, যে 9 একদিন 8কে ডেকে একটা চর মেরে দিছে। এখন 8 তো বলতেছে কান্না করে যে কি ব্যাপার, তুমি আমাকে চর মারলা কেন? তখন 8কে 9 বলতেছে আমি তোর থেকে বড় না। তো যার কারণে এখন 8 তো দেখলো না, কথা তো ঠিক, ও তো আমার বড়, ও তো আমাকে মারতেই পারে। তো গিয়ে আবার 7কে খুঁজে বের করছে, মানে ওর সামনে আর দেখা হয় নাই, 9-এর সামনে যেমন 8 পড়ে গেছে এই জন্য একটা মারছে। আর ও হচ্ছে গিয়ে হারিকেন জ্বালিয়ে খুঁজে বের করছে 7 আছে কোথায়। 7কে গিয়ে একটা মেরে বলছে যে আমি না তোর বড়, বেয়াদবি করবে না। তো এভাবে করে 7 6কে 6, 5কে 5, 4কে 4, 3কে 3, 2কে 2 গিয়ে 1কে মারছে। এখন 1 বেচারা আর 0কে না মেরে দেখলো ওর তো এমনি কোনো দাম দেয় না কেউ। পরে কি করছে, বললো যে আই ভাই, তুই আমার আপনা ভাই, আমার সাথে সাথে থাকবি সবসময়। তো যখনই ওর সাথে সাথে রাখছে তখন কি হয়ে গেছে, এই সংখ্যাটা হয়ে গেছে 10। তো ওকে সাথে নিয়ে যখন হাঁটতেছে তখন তো 9 দেখে কি ভয় পাবে কিনা? অবশ্যই ভয় পাবে, সব তখন দূরে দূরে ওর থেকে, যে না কাছে যাওয়া যাবে না, কাছে গেলেই হয়তো মারবে। পরে দেখলো যে না, আমরা যদি এই যে যারা আছি এরা যদি মিলেমিশে থাকি তাহলে অনেক বড় বড় সংখ্যা গঠন করতে পারবো এবং আমাদের কেউ কিছু বলবে না। এরপরে থেকে মূলত এই 11, 12, 13, 14 বা 97, 98, যে মানে যে যার সাথে পারে, এটা হচ্ছে জাস্ট একটা গল্পের মতো বললাম যে সংখ্যাগুলো গঠিত হয়, অর্থাৎ এই এক বা একাধিক অঙ্কগুলো মিলে আমাদের এক একটা সংখ্যা গঠিত হবে। তো সংখ্যার স্থানীয় মানগুলো আমরা জানি, অনেক ক্ষেত্রে প্রশ্ন হতে পারে, যেহেতু এটা প্রাইমারি স্কুলের পরীক্ষা, প্রাইমারি স্কুলে তো এই টাইপের প্রশ্নগুলো বইয়ে থাকে। তো বই থেকে যদি দু একটা প্রশ্ন দিতে চায় যে এত সংখ্যাটিতে এত স্থানীয় মান কত, তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের ধারণা আছে যে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত যে মানগুলো, যেমন 4, 3, 5, 2, 1, তো এই সংখ্যাটিতে যদি বলে যে 3 এর স্থানীয় মান কত, বা 1 এর স্থানীয় মান কত, 2 এর স্থানীয় মান কত, 5 এর স্থানীয় মান কত, আমরা কিন্তু এই মানগুলো জানি। এটা একক, দশক, শতক, এটা হাজার বা সহস্র, এভাবে করে সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত আমরা জানি। ওকে, আমরা একদম ক্লাসের প্রায় শেষ পর্যায়ে। বাস্তব সংখ্যা মানে যে আজকের ক্লাসে শেষ হয়ে গেল তা না, আমি টোটাল বাস্তব সংখ্যার উপরে 3টা ক্লাস রেখেছি, কারণ বাস্তব সংখ্যা কিন্তু অনেক বিশাল একটা চ্যাপ্টার। এই বাস্তব সংখ্যা, এই সংখ্যা যদি আমি সংখ্যা পদ্ধতিতে যদি কাঁচা থাকি, দেখা যাবে যে আমি অঙ্কতেই পুরো কাঁচা হয়ে যাব, তাই তো? তো এই কারণে বাস্তব সংখ্যার ক্লাসটা আজকে এখানেই শেষ হয়ে যাবে না, এই বিষয়ে আরো অনেক আলোচনা আছে, বিভাজ্যতা আছে। যেমন আমি যদি বলি যে 1 থেকে 100 পর্যন্ত
11 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি, বা 11 এর গুণিতক আছে কতটি। গুণিতক গুণনীয়ক এই বিষয়গুলো আগামী ক্লাসে আলোচনা করা হবে বিস্তারিত। তাছাড়াও তো লসাগু গসাগু এই সমস্ত মানে লসাগু গসাগু আলাদা একটা টপিকই আছে, ওইগুলা থেকে আমরা জানতে পারবো। তো 1 থেকে 100 পর্যন্ত 11 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি। তো এখন অনেকে আমরা খাতা কলম নিয়ে বসে গেছি যে 11, 11 দুগুণা 22, তারপরে 23, 24, 25, 26 এর মতো করে গুনে গুনে 33 পেলাম। এরপরে আরেকটা দেখি পাওয়া যায় কিনা 44, তারপরে 44 থেকে আবার গোনা শুরু করলাম 45, 46, 47, 48, 49, 50, এভাবে করে পেলাম আর একটা 55। এভাবে করে আমরা 100 পর্যন্ত একটা একটা করে খুঁজতে 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 দেখা যাবে যে 2 মিনিট নাই হয়ে গেছে। ওকে, তো 2 মিনিটের সময় তো অনেক দাম। একটা অঙ্ক তো আমি সর্বোচ্চ কত সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, পারলে 10 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করব। কারণ 2-1টা অঙ্ক থাকবে যে অঙ্কগুলো করতে আমাকে হয়তো 1 মিনিট সময় দিতে হবে। আর এই টাইপের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো নিয়ে তো 10 সেকেন্ডের বেশি সময় দিলে লস হয়ে যাবে। তো তাহলে এটা কিভাবে করতে পারি। তো 11 ঘরের নামটা তো আমরা জানি, 9-11 কত, 99। 9-11 99, তার মানে এক কথায় বলতে পারি যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে হচ্ছে 9টি। তো যে 11 না বলে, এখানে এটা না বলে আমাকে বলছে যে 1 থেকে 60 পর্যন্ত মোট, বা 1 থেকে 60 পর্যন্ত মোট 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি। তো আমি জানি যে 7 হচ্ছে 56, তাহলে উত্তর হবে 8টি, এই টাইপের। তো এখানে এরকম না দিয়ে হয়তো বলে দিছে যে 11 থেকে 80 পর্যন্ত, 11 থেকে 80 পর্যন্ত 8 দ্বারা বিভাজ্য আছে কতটি। 8 দ্বারা, 8 দ্বারা বিভাজ্য। তো 11 থেকে 80 পর্যন্ত মোট সংখ্যা আছে কতটি। এই সব সংখ্যাগুলো তো ক্রমিক সংখ্যা, এই সংখ্যাগুলো ক্রমিক সংখ্যা, এই সংখ্যাগুলো ক্রমিক সংখ্যা। 11 থেকে 80 পর্যন্ত সংখ্যা আছে হচ্ছে 70টি। তো 70-এর মধ্যে 8 দিয়ে ভাগ করি আমরা, 8-8 64, 8 নং 72, বেশি হয়ে যাবে, তার মানে 8টি। 11 থেকে 80 এর মধ্যে সংখ্যা আছে 8টি। খুব সহজে কিন্তু আমরা এগুলো বের করতে পারবো। এর জন্য সংখ্যাগুলো ওই 1টা 2টা করে খুঁজতে হবে না। আবার অনেক ক্ষেত্রে আমাদের একসাথে করে দেয়। আমি ছোট করে বলি যে 1 থেকে 20 পর্যন্ত, বা 1 থেকে 20-এর মধ্যে 3 ও 5 দ্বারা, 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি। তো এক্ষেত্রে 1 থেকে 20 পর্যন্ত 3 ও 5 দ্বারার কথা বলা হয়েছে। 3 ও বা এবং একই কথা, ও বা এবং যাই থাকুক না কেন, 3 এবং 5 দ্বারা, অর্থাৎ 3 দিয়েও বিভাজ্য হতে হবে, 5 দিয়েও বিভাজ্য হতে হবে, এরকম সংখ্যা আছে কতটি। তো যখন এই এবং থাকবে, এবং মানে গুণ, এবং মানে কি চিন্তা করব, গুণ, অর্থাৎ এই 3 আর 5 গুণ করে দেন, গুণ করলে কত পেলাম, 15। অর্থাৎ এই 3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত, 15। বা এই দুটা সংখ্যার লসাগু কত, এই লসাগুটাই হচ্ছে আমাদের, যদি আমাদের মৌলিক হয় তাহলে আমরা গুণ করে দিলাম, আর মৌলিক না হলে তো লসাগু আসবে যৌগিক সংখ্যা হলে। যেমন এখানে যদি থাকতো আমাদের 4 ও 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি। তো 4 আর 6 এর লসাগু কত, 12। এখন যদি বলেন যে স্যার আপনি না বললেন যে এবং থাকলে গুণ করে দেব, তাহলে তো 4 আর 6 গুণ করলে তো 24 হয়ে যাবে। ওইটা হচ্ছে যখন আমাদের মৌলিক সংখ্যা থাকবে তখন। বা এক কথাই আমরা গুণটুন মনে না রাখলেও মনে রাখতে পারি হচ্ছে যে এই সংখ্যা দুটোর লসাগু বের করতে হবে। তো লসাগু কত, 12। কত বলছে, 1 থেকে 20। তো 1 থেকে 20-এর মধ্যে 12 একটা। যদি বলতো 1 থেকে 40 পর্যন্ত 4 ও 6 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কয়টা, তখন কি করতাম। তো আমার তো লসাগু আসছে কত, 12। তো 12 সংখ্যাটা 4 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। এরপরের সংখ্যাটা কত, 12 দুগুণা 24, 24কে ভাগ করা যায়। এরপরের কত, 3 12 36, এটাকেও 4 দিয়ে 6 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ প্রথমের কাজ হবে হচ্ছে আমাদের লসাগু বের করে এই লসাগু এর যত গুণিতক আছে সমস্ত গুণিতক গুলোই কি হবে, এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। মনে থাকবে আশা করি। তো সেই ক্ষেত্রে আমার সংখ্যাটা দেখা গেল যে আরো বেশি করে দিল, 1 থেকে 80। তো আমি তো এখানে লসাগু পেয়েছি হচ্ছে 12। তো 12 দ্বারা যদি আমরা 80-কে ভাগ করি কতবার যাবে, 5 12 60, 6 12 72, 7 12 84, বেশি হয়ে যাবে, তার মানে 6টি। তো এই টাইপের প্রশ্নগুলো আসলেও আমরা অ্যান্সার করতে পারবো, এবং বিভাজ্যতা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে নেক্সট ক্লাসে। আচ্ছা, আমরা একটু বর্গ এবং বর্গ কি আর বর্গমূল কি এই বিষয়টা একটু দেখি।
বর্গ এবং বর্গমূল। কোনো সংখ্যাকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই যদি গুণ করি, তাহলে যে গুণফল পাবো এই গুণফলটা হচ্ছে ওই সংখ্যার বর্গ। আর ওই গুণ যে সংখ্যা আর কি, ওই সংখ্যাটা হবে হচ্ছে ওই গুণফলের বর্গমূল। আবারও বলে দিচ্ছি যে একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই যদি আমরা গুণ করি, যে গুণফল আসবে এই গুণফলটা হচ্ছে ওই সংখ্যাটির বর্গ, আর সংখ্যাটি হবে ওই গুণফলের বর্গমূল। তো আমাদের যে কোনো সময় দেখা যায় যে কোনো একটা সংখ্যার বর্গ করতে হবে, প্রশ্নের ক্যালকুলেশনের মধ্যে অনেক সময় থেকে যায় যে এই সংখ্যাটার বর্গ কত। তো আমরা কিন্তু খুব সহজে এই বর্গগুলো ক্যালকুলেটরের সাহায্য ছাড়া করতে পারি। যেমন আসছে যে 63, এই সংখ্যাটিকে বর্গ করলে কত হবে, অথবা আসছে 54, এই সংখ্যাটিকে বর্গ করলে কত হবে, বা আসছে 94, এই 94 কে বর্গ করলে কত হবে। তো এই 94 কে বর্গ করার জন্য তখন আমরা লেগে যাই যে এরকম 94 ইন্টু 94, এটাকে গুণ করে তারপরে কত আসে, তাই না? তো আমরা একটু দেখি যে খুব সহজে আমরা যে কোনো সংখ্যার বর্গ কিভাবে মনে রাখতে পারবো, এই টেকনিক দেখি আমরা আজকের ক্লাস সমাপ্তি করব। তো যারা আজকের ক্লাসে একদম নতুন ছিলেন, এর আগে কখনো আমার ক্লাস করেন নাই, তো তারা অবশ্যই আমার ইউটিউবের একটা চ্যানেল আছে অনলাইন স্টাডি রুম, এখানে প্রায় 80টার উপরে ভিডিও আপলোড করা আছে, বিভিন্ন টপিকের উপরে লাইভ ক্লাস করানো আছে। আপনারা চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আশা করি উপকৃত হবেন। এবং 33তম থেকে 40তম বিসিএস এর সবগুলো প্রশ্ন সমাধান করা আছে, ম্যাথের লিখিত প্রশ্নের সমাধান করা আছে। তো যেখানে ছিলাম যে আমরা বর্গ নির্ণয় করতে যাচ্ছি, যেমন 64, এই সংখ্যাটির বর্গ কত। তো আমরা 64 কে বর্গ করতে না পারলেও এই 4 কে কিন্তু বর্গ করতে পারি। খুব খেয়াল করে একটু দেখবেন, এই 4 কে বর্গ করলে হয় 16, আর 6 কে বর্গ করলে হয় 36। লিখলাম 4 কে বর্গ করলে 16, 6 কে বর্গ করলে 36। এখন এদেরকে নিজেদের মধ্যে গুণ করে দেব। 4 6 24, এই 2 কেও গুণ করতে হবে। এই যে উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকেও গুণ করব। 4 6 24, 24 দুগুণ হচ্ছে 48। গুণ করে 48 কোথায় লিখবো, এই যে মাঝের দুইটা সংখ্যা আছে, মাঝের দুইটা সংখ্যা নিচে লিখবো। তাহলে এখন যোগ করে দেন, 6 8 আর 1 9, 10 এর 0 হাতে আছে 1, 3 আর 1 হচ্ছে 4। তো 4096 এটি হবে আমাদের রেজাল্ট। আবার দেখা গেল যে আসছে 97 এর হোল স্কয়ার। তো স্যার আপনি তো অনেক ছোট একটা করলেন, একটু বড় একটা করি তাহলে। 7 7 কত, 49, আর 9 নং হচ্ছে 81, 7 নং 63, 63 দুগুণা হচ্ছে 126। যোগ করে দিই, 10 এর 0 হাতে আছে 1, 2 আর 2 4, আর হচ্ছে 9। মেবি এটাই অ্যান্সার। চেক করে দেখতে পারেন আপনাদের যাদের কাছে ক্যালকুলেটর আছে যে অ্যান্সারগুলো রিয়েলি হচ্ছে কিনা। তো শুধুমাত্র যে বড় বড় সংখ্যা করতে পারবেন তা নয়, ছোট 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 সংখ্যাকেও করতে পারছেন। 23 কে বর্গ করব, 3 কে বর্গ করলে হয় 9, একদম খালি খালি দেখা যাচ্ছে, এদের সাথে তো একজন ছিল। তো যাতে ভয় না পায় এই জন্য এটাকে 9 না লিখে কি লিখলাম, 0 9, অর্থাৎ যেগুলো এক অঙ্ক আসবে এগুলোর সামনে একটা 0 দিয়ে লিখবো। আমরা 2 কে লিখতে পারি 2 দুগুণা 4 বর্গ করলে, তো 4 এর সামনে একটা 0 দিয়ে নিলাম, না দিলেও হতো, তো যেহেতু শেষ অঙ্ক। এরপরে নিজেদের মধ্যে গুণ করি, 3 দুগুণা 6, 6 দুগুণা হচ্ছে 12, মাঝে লিখে দিলাম। এখন যোগ করে দিব, 4 2, 4 এর আগে 5, অর্থাৎ এই 23 কে বর্গ করলে উত্তর হবে 529। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এর কোনো সংখ্যা যদি মনে মনে থাকে যে না এই সংখ্যাটি হয়তো হবে না, যে কোনো সংখ্যা থাকলে আপনারা দিতে পারেন কমেন্টে, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য বা বর্গ করে দেওয়ার জন্য। কারো মনে কি চাই যে আসলে এই সংখ্যাটার বর্গ কত হবে দেখার জন্য, তাহলে দিতে পারেন। অবশ্যই সেটা 2 অঙ্ক বিশিষ্ট হতে হবে। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যারও বর্গ করা যায়, যেহেতু যারা প্রশ্ন করবে তারা নিজেরাও জানে যে আপনার কাছে ক্যালকুলেটর নাই, তো আপনাকে অবশ্যই বিপদে ফেলবে না, এই এতটুকু ধারণা রাখতে পারেন। তো এই ছিল যে আমাদের এই বর্গ করার যে উপায়গুলো, আমরা এটাকে বর্গ করতে পারি। আবার এই টেকনিক ছাড়াও আরো অন্যান্য অনেক টেকনিকে বর্গ করা যায়। যেমন আর একটা দেখাই, 13, এই 13 কে বর্গ করতে চাচ্ছি। আমরা 3 কে বর্গ করলে কত পাই, 3 কে বর্গ করলে পাই 9, আর এই 13 আর লাস্টের অঙ্কটা কত, 3, 13 আর 3 যোগ করলে কত হয়, 16, উত্তর হবে 169। এরপরে হয়তো 15, এই 15 কে বর্গ করতে চাই, কত লিখতে পারি, 5 5 25, 5 কে বর্গ করলাম, 5 5 25 এর 5 হাতে আছে 2,
তো এই 15 আর হচ্ছে 5, এই যে প্রথম অঙ্কটা 5, 15 আর 5 হবে 20, আর এই যে 2 যোগ করি কত হবে, 15 যোগ 5 আর হাতের ছিল 2 যোগ করলে 22, 15কে বর্গ করলে তো আমরা জানি উত্তর হয় 225। তো এইভাবে করে আমরা যে কোনো সংখ্যার বর্গ করতে পারি। 16, 6 6 36 এর 6, হাতে আছে 3, তো এই 16 যোগ 6 যোগ হচ্ছে 3, 16 আর 6 22 আর 3 কত হবে 25। তো এইভাবে করে আমরা এই 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো এইভাবে মনে রাখতে পারি। যদি 20-এর বেশি হয় সেক্ষেত্রে আমাদের 2 দিয়ে গুণ করতে হয়। তো তখন আমরা ওই যে সার্বজনীন পদ্ধতিটা দেখাইলাম, ওটা হচ্ছে একদম সার্বজনীন পদ্ধতি, অর্থাৎ যে কোনো সংখ্যায় হোক না কেন 2 অঙ্ক বিশিষ্ট আপনি করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমরা আশা করি আরো মজার মজার টেকনিক শিখবো যদি আপনারা নিয়মিত ক্লাসগুলোতে থাকেন। তো সেক্ষেত্রে আরো মজার মজার টেকনিকগুলো আমরা শিখতে পারবো। 11 থেকে 80 পর্যন্ত বিভাজ্য সংখ্যা কতটি? আচ্ছা, এটা বুঝতে পারেন নাই। তো 11 থেকে 80 পর্যন্ত কত দ্বারা বিভাজ্য? 11 থেকে 80 পর্যন্ত কত দ্বারা বিভাজ্য? যেমন আমি বললাম যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি, 9 দ্বারা বিভাজ্য কতটি? তো 11 থেকে 80 পর্যন্ত মোট সংখ্যা আছে কতটি? এগুলো তো প্রত্যেকটাই ক্রমিক সংখ্যা, তাই না? তো মোট সংখ্যা আছে হচ্ছে 70টি। তো আমি ওই 80টা হিসাব না করে এখান থেকে 70 থেকে হিসাব করব। মানে 70-এর মধ্যে 9 দিয়ে ভাগ করা যায় কয়টা সংখ্যা? 9-এর ঘরে নামতা পড়ি 8 নং 72 বেশি হয়ে যাবে, তার মানে 7 নং 63, সংখ্যা আছে 7টি। ওকে, বিষয়টা হচ্ছে যেমন আমাকে যদি বলে যে 1 থেকে 70 এর মধ্যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 7 নং 63, 7টা। তো 1 থেকে না বলে 11 থেকে 80 বলছে, রেঞ্জটা যাই থাকুক না কেন সংখ্যা তো 70টাই আছে। তো 70টার মধ্যে 7টা সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। এখানে 111 থেকে 180 বললেও একই উত্তর হচ্ছে। আর কারো কোনো কোশ্চেন? আমরা যেহেতু ক্লাসটি শেষ করে দিব, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে বলতে পারেন। আলমগীর হোসেন ভাই, আশা করি যে এখন বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।